আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আমেরিকার বিখ্যাত পররাষ্ট্রমন্ত্রী মিস্টার হেনরি কিসিঞ্জার একবার তার বক্তব্যে বলেছিলেন যে আমেরিকার সঙ্গে শত্রুতা করা বিপজ্জনক, তবে আমেরিকার বন্ধু হওয়া এর থেকেও মারাত্মক। আমেরিকার বন্ধু হলে আপনাকে অবশ্যই একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমেরিকার স্বার্থের বিরুদ্ধে আপনি একটি টু শব্দও উচ্চারণ করতে পারবেন না। যদি আপনি এমনটা করেন তাহলে শত্রুর থেকেও আমেরিকার বন্ধু হয়ে আপনার বেশি ক্ষতিগ্রস্ত হতে হবে। সেই যে বিখ্যাত উক্তি যুগে যুগে বারবারই কিন্তু প্রমাণিত হচ্ছে। এইবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। কানাডার মতো যুক্তরাষ্ট্রের খুবই কাছের মিত্র কিন্তু দীর্ঘ সময় যারা যুক্তরাষ্ট্রের বন্ধু হিসাবে ছিল, এখন সরাসরি কিন্তু যুক্তরাষ্ট্রের রোষানলে পড়তে হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হুমকি দিচ্ছেন যে তোমাকে দখল করে আমাদের যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হিসাবে তোমাকে পরিণত করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম পশ্চিমা বিশ্বের সংবাদের উপর ভিত্তি করে এই জায়গায় ইনকলাব শিরোনামী করেছে, কানাডাকে 51তম অঙ্গরাজ্য করার হুমকি দিলেন ট্রাম্প। যদিও ট্রাম্পের এই মন্তব্যের পর পেন্টাগন কিছুটা কৌশলী অবলম্বন করে স্টেটমেন্ট দিয়েছে, বলেছে যে মজার ছলে তিনি এটা বলেছেন। তবে দ্বিপাক্ষিক বৈঠকে এই জায়গায় কানাডার প্রধানমন্ত্রীকে সুনির্দিষ্টভাবে কিন্তু ট্রাম্প হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন যে মাদকদ্রব্য পাচার এবং এই জায়গায় অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে যদি কানাডা কার্যকর পদক্ষেপ না নিতে পারে তাহলে সর্বোচ্চ 25% শুল্ক কানাডার উপর তিনি আরোপ করবেন। যুক্তরাষ্ট্রের উপর একক ভিত্তিতে নির্ভর করে নিজের অর্থনীতি, নিজের সামরিক নীতি এবং নিজের পররাষ্ট্র নীতিকে সুসজ্জিত করা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এটা নিজের উপরই কিন্তু এক সময় বড় ধরনের ফাঁদ হিসাবে প্রমাণিত হবে, যেটা বর্তমানে বাংলাদেশ কিন্তু সেই ফাঁদে পা দিয়ে দিয়েছে। বাংলাদেশে ক্ষমতার পথ পরিবর্তন হওয়ার পর যেইভাবে আমরা চীন রাশিয়াকে দূরে ঠেলে দিয়েছি, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করেছি, দুর্নীতি সহ বিভিন্ন ধরনের ক্ষমতা অপব্যবহারের, তারা কিন্তু আমাদের সঙ্গে আর স্ট্র্যাটেজিকভাবে আগের সম্পর্কে নেই। আমরা বৈঠকের পর বৈঠক করেছি আমেরিকার সঙ্গে এবং তার নেতৃত্বাধীন যে সকল সংস্থা রয়েছে তার সঙ্গে, তবে মিত্র দেশ জাপানের জাইকার সঙ্গেও কিন্তু আমরা বৈঠক করিনি। আর তার যে ফল সেটা কিন্তু এখন আমাদের ভোগ করতে হচ্ছে। দেখুন, পরিষ্কারভাবে বলতে গেলে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের ভাগ্যে কি হবে এবং বাংলাদেশকে কেন্দ্র করে তার পররাষ্ট্রনীতি, তার সামরিক নীতি এবং সকল সিদ্ধান্ত কি হবে সেটা সরাসরি ভারতের উপর ছেড়ে দিয়েছে। ভারত আমাদের ইস্যুকে কেন্দ্র করে যে সিদ্ধান্ত নেবে, যুক্তরাষ্ট্র একেবারে হুবহু সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করবে। শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ায় ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু যুক্তরাষ্ট্র করবে না। এই জিনিসটা পরিষ্কারভাবে তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং যেইভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত দিয়ে তার প্রশাসন সাজিয়েছেন, সেই জায়গায় ভারতের বাইরে যুক্তরাষ্ট্রে যাওয়ার এখন আর কোনো সুযোগ নেই, যেটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটেও শক্তিশালীভাবে উজ্জ্বলভাবে তারা বাস্তবায়ন করছে, সেটা বোঝা যাচ্ছে। এবং যুক্তরাষ্ট্রের কুখ্যাত পররাষ্ট্রনীতিবিদ মিস্টার ডোনাল্ড লুয়ের কথা নিশ্চয়ই আপনারা জানেন। এই অঞ্চলের ভেতর যুক্তরাষ্ট্র যত কিছু করে এই ব্যক্তির হাত ধরেই কিন্তু তিনি করেছেন। বাংলাদেশেও কিন্তু এই ব্যক্তির আনাগোনা কম হয়নি। দেখুন, এই ব্যক্তি বর্তমান বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখন ক্রিটিক্যাল একটা সময় চলছে, যখন একটা সাংঘর্ষিক পরিস্থিতি চলছে, এমতো অবস্থায় ভারত সফরে আসছেন। তবে ভারত সফর শেষ করে তিনি বাংলাদেশে আসবেন না। দেখুন, যদি একদিনের সফর থাকতো বা 2 দিনের সফর থাকতো তাহলে এই জিনিসটা মেনে নেওয়া যেত যে ডোনাল্ড লু কেন বাংলাদেশে আসবেন না, কারণ গত 6-7 বছর ধরে এমন কোনো ঘটনা ঘটেনি যে ডোনাল্ড লু এই এলাকায় এসেছেন আর বাংলাদেশে আসেননি। 3রা ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর দীর্ঘ 7 দিনের একটা সফরে দক্ষিণ এশিয়ায় আসছেন ডোনাল্ড লু। ভারতে অবস্থান করবেন, তারপর নেপালে যাবেন, নেপাল থেকে শ্রীলঙ্কা যাবেন, কিন্তু বাংলাদেশে আসবেন না। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্ব এবং বাংলাদেশের গুরুত্ব বর্তমানে এই জায়গায় দাঁড়িয়েছে। ভারতের বিখ্যাত পত্রিকা দ্য ইকোনমিক টাইমসও কিন্তু বিষয়টা অস্বীকার করেনি। স্ক্রিন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, চীন এবং বাংলাদেশ এই 2 জনের বিরুদ্ধে ভারত আসলে কি করতে পারে এবং ভারতের সামরিক পদক্ষেপ আসলে কি হতে পারে, সেই বিষয়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। ডোনাল্ড লু তার নেতৃত্ব দেবেন এবং ভারতের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নেওয়ার যে অনুমতি, সেটা ভারত আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে চাইতে পারে, এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বলছে যে ডোনাল্ড লুর এই সফরের লক্ষ্য হচ্ছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা এবং আঞ্চলিক সমৃদ্ধ সহ নিরাপত্তা উন্নতি করা। দেখুন, এশিয়ার ভেতর এখন যুক্তরাষ্ট্রের সবথেকে বড় সহযোগী জাপান এবং দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে ভারত উদীয়মান হিসেবে কিন্তু সংযুক্ত হয়ে গেছে। দেখুন, ডোনাল্ড লুয়ের বিষয়ে একটা বিখ্যাত থিওরি রয়েছে
হচ্ছে তিনি যখনই কোনো জায়গায় যান সেখানে রিজিম চেঞ্জ হয়ে যায়, ক্ষমতা পরিবর্তনের একটা নীল নকশা করেন। বাংলাদেশকে কেন্দ্র করে আসলে কি হচ্ছে সেটাই ভাবার বিষয়। তবে এই জায়গায় ভারত এবং বাংলাদেশকে কেন্দ্র করে বর্তমানে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে সেটা শান্ত করার জন্য বা সেটাকে সহজভাবে সমাধানের জন্য যুক্তরাষ্ট্র একটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারত। যেহেতু আমাদের অভ্যন্তর থেকে অনেকটাই কিন্তু এই আওয়াজটা ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নাকি আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে, তবে বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে। দেখুন, শ্রীলঙ্কা এবং নেপালে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশে আসছে না। এখন কারণটা কি? অর্থনৈতিকভাবে এবং গুরুত্বের দিক থেকে বিবেচনা করলে এই দুইটি দেশই বাংলাদেশ থেকে এখনো পিছিয়ে রয়েছে। তবে এই জিনিসটার মূলেই রয়েছে এই দুইটা দেশই কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করেনি। এখনো কিন্তু চীনকে ধরে রেখেছে শ্রীলঙ্কা এবং নেপাল, যেটাই তাদের মূল শক্তি। আর এই জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেখানে নেগোসিয়েশন করতে চায়, তাদের সঙ্গে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে, বিভিন্ন ধরনের অফার দিয়ে নেগোসিয়েশন করতে চায়। বাংলাদেশের ক্ষেত্রে সেই গুরুত্বটা আর নেই। চীনের ট্রাম্প কার্ড দিয়ে আমরা যেই খেলাটা খেলতাম এই খেলা এখন আর বাংলাদেশ খেলতে পারবে না। এই জিনিসটা এখন যুক্তরাষ্ট্র পরিষ্কার হয়ে গেছে। নিউন সার্বিক এই বিষয়ের প্রেক্ষাপটে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যের ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা জাতীয় এই ঐক্যের ডাক দেবেন, যেখানে সকল রাজনৈতিক দল, সকল পেশা এবং সকল ধর্মীয় প্রতিনিধিদের একত্রিত করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা হবে, যাতে করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়। এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে যদি সেই কার্যক্রম শুধু চায়ের টেবিলে সীমাবদ্ধ থাকে বা প্রেস ব্রিফিং বা বিভিন্ন ধরনের টকশোতে সীমাবদ্ধ থাকে, দৃশ্যমান না হয়, তাহলে এর সুফল বলেন বা এই ঐক্যটা বলেন কোনোভাবেই গড়ে তোলা সম্ভব হবে না। এই ক্ষেত্রে কিন্তু শক্তিশালী অ্যাকশনে যেতে হবে এবং বৃহত্তর জনগণকে এই ঐক্যের অধীনে আনতে হবে। বৃহত্তর সাধারণ জনগণকে ঐক্যের অধীনে আনতে হলে চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। সকল রাজনৈতিক দলকে এক টেবিলে স্বাক্ষর দিতে হবে যে আমরা কোনো দলীয় পরিচয় দেখব না, কাউকে চিনব না, যারাই চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে ঐক্য গড়ে অ্যাকশনে যাব। জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় এই জায়গায় তৈরি করা হবে জাতীয় ঐক্য কমিটি, যারাই চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। যদি এই ধরনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে বাংলাদেশ পাল্টে যাবে এবং বাংলাদেশের যে রাজনৈতিক একটা চিরচারিত নোংরা পরিস্থিতি রয়েছে সেটাও রাতারাতি পাল্টে যাবে। প্রশ্নটা হলো, রাজনৈতিক দলরা এই ধরনের ঐক্যে কি আসবেন? দেখুন, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তারা হতে পারে একটা দেশের বিরুদ্ধে মুখে মুখে ঐক্য তৈরি করতে পারেন, তবে বাস্তবিক এই ধরনের ঐক্যে তারা আসবেন কিনা সন্দেহ। এখন দেখার বিষয়ে আসলে কিভাবে জিনিসগুলো কাজ করে এবং কিভাবে রাজনৈতিক দলগুলো এই ঐক্য প্রতিষ্ঠা করেন, এগুলো দেখার বিষয়ে। তবে ভালো কিছুর আশা করছি। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ।